আওয়ামী লীগকে আর কোনো সুযোগ দেবে না বিএনপি সরকার। বিএনপি এটা অলরেডি ডিসাইড করেছে, স্বরাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দিয়ে দিয়েছেন। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে না, আপনার এই সিদ্ধান্ত ঠিক আছে, বরং আওয়ামী লীগের সিদ্ধান্ত দেওয়া আপনাদের জন্যই বুমেরাং হবে, পুরো জাতির জন্য ক্ষতিকর হবে। আওয়ামী লীগের উপর দমন পীড়ন, মিথ্যা মামলা এটা বিএনপি করেছে, এটা আমরা চাই না। কিন্তু আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে বৈধতা দেওয়ার চেষ্টা, অফিস খুলতে দেওয়ার চেষ্টা এবং সুনির্দিষ্ট অপরাধীদের জামিন দেয়া, এই কাজ করা যাবে না। তো এখন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে বিএনপি এই কাজ আর করবে না। বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর হচ্ছে, আর কোনো সুযোগ দিবে না। যতটুকু দিয়েছে ততটুকু দেওয়া ঠিক হয় না, এটা এখন মনে করছে। এক্ষেত্রে আমি বলবো যে জামাত এনসিপির চাপ সফল। জামাত এনসিপি জোরালোভাবে শুরু থেকেই আওয়ামী লীগকে সুযোগ দেওয়ার বিরুদ্ধে সোচ্চার ছিল এবং উদ্বেগ প্রকাশ করে আসছিল, যার ফলে সরকারের উপর একটা চাপ প্রয়োগ করেছে। আর চাপের ফলাফল আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি সরকার এখন নড়ে চড়ে বসেছে। আওয়ামী লীগ ধরছে তো ধরছেই। আপনারা জানেন যে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীকে ধরেছে, শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীকে ধরছে। দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট। ভারতে গ্রেপ্তার হয়েছে। এখন ভারতে ধরেছে, এটা বিএনপি সরকারের ক্রেডিট আছে। বিএনপি সরকারের ক্রেডিট ছাড়া, তাদের চাপ ছাড়া ভারতে ওসমান হাদির খুনিদের ধরার কথা নয়। একদম স্পষ্ট, ক্লিয়ার কথা। তো দর্শক, এই জায়গায় ভারতে আওয়ামী লীগের লোকজনকে ধরছে, যে মামলায় হোক না কেন ধরছে। দেশের ভিতরে প্রচুর আওয়ামী লীগ গ্রেপ্তার হচ্ছে। 7 মার্চের ভাষণ বাজানোর অভিযোগে গ্রেপ্তার করছে, ঘর থেকে ধরছে, যারা অফিস খুলছে তাদেরকে খুঁজে খুঁজে এখন ধরা হচ্ছে। সালাউদ্দিন আহমেদের বক্তব্য দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী, এখান থেকে স্পষ্ট সন্ত্রাস বিরোধী আইনে যাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, এর মানে ইউনূসের আমলে অনেক কিছুই মানে না। যেমন স্থানীয় সরকার নির্বাচন প্রতীকে হবে না নির্দলীয় হবে, এটা অনেক কিছুই মানে না। কিন্তু এটা নতুনভাবে সিদ্ধান্ত নিতে চায়। আরো অনেক কিছুই মানে না। আপনারা দেখছেন জুলাই সনদে যে বাধ্যবাধকতা দেওয়া হয়েছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়ার, তাও মানছে না। তো এই জায়গায় আওয়ামী লীগ নিষিদ্ধের যে আইন, এটা মানছে। এটাকেও তো বলতে পারে যে এটা আমরা পুনর্বিবেচনা করবো না, এটা খুব সুন্দরভাবে মানছে। এটা মানতে বাধ্য, জামাত এনসিপির চাপ, এটা বিরোধী দলের চাপ। তো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, তারা বিভিন্ন সময় রাজনৈতিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে থাকে, তবে তাদের কর্মসূচি দৃশ্যমান কিছু দেখা যায় না। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তবে পুলিশ ব্যবস্থা নিচ্ছে, ভবিষ্যতও নেবে। তাহলে কি দ্বারা যে আওয়ামী লীগকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। এই যে অফিস খুলছেন, অথবা এই 7 মার্চ ভাষণ বাজানোর চেষ্টা, 16ই ডিসেম্বর পালন করার চেষ্টা করেন, আর 26শে মার্চ পালন করার চেষ্টা করেন। 26শে মার্চ কঠিন ডলা খাবে আওয়ামী লীগ, বিএনপি সরকার ডলবে, বিএনপির পুলিশ ডলবে। 26শে মার্চ কি করবে? এমনিতে আওয়ামী লীগ জনগণের সারা কোনোদিনই পাবে না, কিন্তু আওয়ামী লীগের নেতারা যে মিছিল করবে, যে কর্মসূচি পালন করবে, সেটারও সুযোগ আর হবে না। সেই জায়গাও ধরা খাবে, পুলিশ ধরবে। যারা অফিস খুলেছেন সব সিসিটিভি ফুটেজ পুলিশ সংরক্ষণ করেছে, এবং যারা অফিস খুলেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মজা না? এবং এই যে 7 মার্চ যারা নেমেছিলেন, এর আগে 21শে ফেব্রুয়ারি 2-1 যারা নামার চেষ্টা করেছিল, প্রত্যেকে খোঁজা হচ্ছে। ধানমন্ডি 32-এ যারাই যাওয়ার চেষ্টা করা হচ্ছে, প্রত্যেককে খুঁজে ধরা হচ্ছে, কোনো মাপ নেই। তার মানে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি কঠোর হতে বাধ্য হচ্ছে। মির্জা ফখরুল অভিযোগ করেছেন যে শেখ হাসিনা বিদেশে বসে ষড়যন্ত্র করছে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাহলে কি শেখ হাসিনার লোক যারা দেশে আছে তারা রাস্তায় নামলেই ধরবে না? অবশ্যই ধরবে। মানে কর্মসূচি পালন করার চেষ্টা করলেই ধরবে। বিএনপি ধরতে বাধ্য, জামাত এনসিপি বাধ্য করবে, বিএনপি তাদের সাথেই এটা করবে। কারণ বিএনপি অলরেডি কঠিন মার খেয়েছে আওয়ামী লীগের মাধ্যমে। বিএনপি প্রায় 7 জন অলরেডি নিহত হয়েছে আওয়ামী লীগের হাতে। অতএব বুঝতে পারছে যে না, এদের সুযোগ দেওয়া ঠিক হচ্ছে না, যদিও দিতে বাধ্য, কারণ ভারতের চাপ আছে, আবার আরো নানান কিছু আছে, কিছু করার নাই। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ঘটে যাওয়া অন্যতম আলোচিত এবং
চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। ইনকলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদী খুনের ঘটনায় জড়িতদের পাওয়া গেছে। যে খুনিদের হন্য হয়ে খুঁজছিল বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যারা দেশ জুড়ে এক ত্রাসের রাজত্ব কায়েম করে রাতারাতি হাওয়া হয়ে গিয়েছিল, শেষমেশে তাদের শেষ রক্ষা হলো না। তবে বাংলাদেশে নয়, এই দুর্ধর্ষ খুনিরা ধরা পড়েছে পার্শ্ববর্তী দেশ ভারতে। ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের পুলিশের বিশেষ শাখা অত্যন্ত শ্বাসরুদ্ধকর এক অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করেছে শহীদ ওসমান বিন হাদী হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার অন্যতম সহযোগী আলমগীর হোসেনকে। ভারতীয় সংবাদ মাধ্যম এনআই এবং পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে এই খবরটি যখন সামনে আসে, তখন গোটা দেশেই রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে খুশির বন্যা। আজ আমরা আপনাদের জানাবো কিভাবে এই খুনিরা দেশ থেকে পালিয়েছিল, কিভাবে তারা ভারতের বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিল এবং ঠিক কী উদ্দেশ্যে তারা পুনরায় বাংলাদেশে প্রবেশের শখ করছিল। পুরো বিষয়টি সিনেমার গল্পকেও হার মানায়। আপনারা জানেন, ইনকলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীকে অত্যন্ত নির্মমভাবে খুন করা হয়, যা দেশের রাজনীতিতে গভীর শোক এবং ক্ষোভের জন্ম দিয়েছিল। এই হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান আসামি পটুয়াখালীর বাসিন্দা ৩৭ বছর বয়সী রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং ঢাকার বাসিন্দা ৩৪ বছর বয়সী আলমগীর হোসেন নিখোঁজ ছিল। দুজনেই ছিলেন ছাত্রলীগের সাবেক নেতা। যখন বাংলাদেশ পুলিশের চোখে ধুলো দিয়ে তারা সীমান্ত পাড়ি দেয়, পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ এর দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, খুনের পর এই আসামিরা অত্যন্ত সুকৌশলে মেঘালয় সীমান্ত ব্যবহার করে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। মেঘালয়ের পাহাড়ি এবং দুর্গম এলাকা ব্যবহার করে তারা মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়াতে সক্ষম হয়। ভারতে প্রবেশের পর তারা এক জায়গায় স্থির থাকেনি, নিজেদের পরিচয় গোপন করে আত্মগোপন করে। বারবার স্থান পরিবর্তন করে তারা ভারতের বিভিন্ন জায়গায় চলে গিয়েছিল। কিন্তু অপরাধী যতই চালাক হোক না কেন, আইনের হাত থেকে চিরকাল লুকিয়ে থাকা সম্ভব নয়। এসটিএফ এর কাছে একটি অত্যন্ত গোপন এবং বিশ্বাসযোগ্য তথ্য আসে যে, বাংলাদেশে চাঁদাবাজি ও খুনের মতো গুরুতর অপরাধ সংগঠিত করে দুই পলাতক আসামি সীমান্ত এলাকায় অবস্থান করছে। তারা খবর পায় এই দুই খুনি পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকায় জড়ো হয়েছে। কিন্তু কেন তারা বনগাঁ এলো? এখানেই লুকিয়ে আছে তাদের নতুন এক ভয়ানক ষড়যন্ত্র। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ভারতের বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকার পর তারা মূলত সুযোগ বুঝে পুনরায় বাংলাদেশে প্রবেশের জন্যই এই বনগাঁ সীমান্তকে বেছে নিয়েছিল। হয়তো তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশে ফিরে এসে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি করা অথবা পুরনো কোনো আক্রোশ মেটানো। কিন্তু ৭ এবং ৮ মার্চের মধ্যবর্তী রাতে হঠাৎ শনিবার দিবাগত রাতে এসটিএফ এর চৌখস দল যখন বনগাঁ এলাকায় সরাসরি অভিযান চালায়, তখন এই দুই পলাতক আসামি আর পালানোর পথ পাচ্ছিল না। একেবারে হাতে নাতে গ্রেপ্তার হয় ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। গ্রেপ্তারের পর রবিবার তাদের যখন ভারতের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হয়, তখন তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং অবস্থানের জন্য সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। আদালত তাদের পুরো ঘটনাটি বিস্তারিত তদন্তের জন্য পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এরপরে কি হবে?
যেহেতু তারা বাংলাদেশের একটি হাই প্রোফাইল হত্যা মামলার সাথে জড়িত, তাই তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াটি এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। বিএনপি সরকার এখন প্রধান দায়িত্ব এই কাজটি করা। বাংলাদেশ সরকারকে এখন দ্রুততম সময়ের মধ্যে ভারতের সাথে কূটনীতিক এবং আইনি যোগাযোগ স্থাপন করে এই খুনিদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। শরীফ ওসমান বিন হাদির পরিবার এবং তার রাজনৈতিক সহযোদ্ধারা দীর্ঘদিন ধরে যে ন্যায় বিচার অপেক্ষায় আছেন, এই গ্রেপ্তারের মধ্য দিয়ে সেই বিচারের পথ অবশেষে উন্মুক্ত হলো বলে আশা করা যায়। এই খুনিদের দেশে এনে কঠোর জিজ্ঞাসাবাদের মাধ্যমে বের করতে হবে ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনে আর কারা কারা জড়িত ছিল, এর মাস্টারমাইন্ড কারা এবং ভারতে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের কারা আর্থিকভাবে ও রাজনৈতিকভাবে সহযোগিতা করেছিল। রাজনীতির মাঠে মতাদর্শ পার্থক্য থাকতেই পারে, কিন্তু দিনের পর দিন চাঁদাবাজি এবং গুপ্ত হত্যার মতো জঘন্য অপরাধ করে পার পেয়ে যাওয়ার যে সংস্কৃতি, তা এই নতুন বাংলাদেশে আর চলতে দেয়া যাবে না। ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন এই পরিণতি দেশের অন্যান্য অপরাধীদের জন্য একটি কড়া সতর্কবার্তা যে সীমান্ত পার হয়ে গেলেই অপরাধ থেকে দায় মুক্তি পাওয়া যায় না। আমরা এই ঘটনার প্রতিটি আপডেটের দিকে কড়া নজর রাখছি। তবে দর্শক, একটি বিষয় মাথায় রাখতেই হবে, এই গ্রেপ্তার নিয়ে আমরা হয়তো সামরিক স্বস্তি পাচ্ছি, কিন্তু ঠিক এই জায়গাটিতেই আমাদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। কারণ ইতিহাসের পাতা উল্টালে আমরা এমন অনেক ঘটনার সাক্ষী হই যেখানে মাঠ পর্যায়ে খুনিদের ধরে মূল হোতাদের আড়াল করার এক সুনিপুণ নাটক সাজানো হয়। পশ্চিমবঙ্গ পুলিশের হাতে এদের এক আকস্মিক গ্রেপ্তার কি কেবলই পুলিশের সাফল্য, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক অঙ্ক? আমাদের গভীরভাবে ভাবতে হবে। আপাতত দৃষ্টিতে এই দুজনকে আটকের মাধ্যমে ওসমান হাদি মার্ডারের পেছনের আসল হুকুমের আসামিকে আড়াল করার কোনো সূক্ষ্ম ব্লুপ্রিন্ট বাস্তবায়িত হতে যাচ্ছে কিনা। ফয়সাল এবং আলমগীর হয়তো কেবল খুঁটি, তারা হয়তো নির্দেশ পালনকারী বা ভাড়াটে খুনি হিসেবে এই জঘন্য কাজটি ঘটিয়েছে, কিন্তু কার নির্দেশে তারা এত বড় একটি কাজ করার সাহস পেল? একজন স্ত্রীকে স্বামীহারা করলো, তাদের খুঁজে বের করতেই হবে। কে বা কারা নেপথ্যে থেকে তাদের অস্ত্র, অর্থ, রাজনৈতিক আশ্রয় ও সীমান্ত পার হয়ে ভারতে আত্মগোপন করার মতো বিশাল লজিস্টিক সাপোর্ট দিল। এই মাস্টারমাইন্ডরা কিন্তু এখনও পর্দার আড়ালেই বহাল তবিয়তে রয়েছে। সচেতন নাগরিক এবং বিপ্লবী জনতা হিসেবে আমাদের পরিষ্কার জানিয়ে দিতে হবে, এই ধামাচাপা দেওয়ার ঘটনা বাংলাদেশে আর কোনোভাবেই ঘটতে দেয়া যাবে না। শুধু ফয়সাল আর আলমগীরকে দেশে ফিরিয়ে এনে বিচার করলেই এই ঘটনার প্রকৃত বিচার হবে না। তাদের রিমান্ডে নিয়ে কঠোর জিজ্ঞাসাবাদের মাধ্যমে বের করে আনতে হবে এই অদৃশ্য হাতগুলোকে, যারা দূর থেকে বসে এ হত্যাকাণ্ডের নস্কা তৈরি করেছে। সেই হুকুমের আসামিদের যে কোনো মূল্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। কেবল ব্যবহৃত অস্ত্রটিকে ধ্বংস করলেই হবে না, যে হাত সেই অস্ত্র চালিয়েছে সেই হাতটিকেও শিকল পরাতে হবে, নয়তো শরীফ ওসমান হাদির রক্ত বৃথা যাবে। বিচারের নামে এই ধরনের কোনো প্রহসন যেন না হয়, সেদিকে আমাদের সবার সজাগ দৃষ্টি রাখতে হবে।